দেখো আমরা হচ্ছে এরকম সিকিউ লিখছিলাম। দেখো আমরা আজকে এই চ্যাপ্টার শেষ। লেখা হচ্ছে একটা উদ্দীপক লেখা একটি কঠিন পদার্থ। লেখা উদ্দীপক তো কেউ লেখো নাই আমার যা মনে হয়। লেখা একটি কঠিন পদার্থ জেড, একটি কঠিন পদার্থ জেড এবিসিডির জেড এর তাপীয় বক্ররেখার জেড এর তাপীয় বক্ররেখার চিত্র নিম্নে দেওয়া হলো। লেখো তোমার মেসেজ আমি একটু আগে দিচ্ছি। আগামী ক্লাসে আমরা ফিজিক্সের যেটা প্রথমটা শুরু করব, মানে তোমার লাগবেই, বুঝছো? তাইলে এখন ঝামেলা নেই। দেখো একটি কঠিন পদার্থের তাপীয় বক্ররেখার চিত্র নিম্নে দেওয়া হলো। কি বলো? একটা সিস্টেম বাকি ছিল ওটা আমি দেখাই দেব না, কালকে বন্ধ আছে না? জেড এর তাপীয় বক্ররেখা দেখানো হলো। এরপর হচ্ছে চিত্র আঁকো। এই হচ্ছে একটা তাপীয় বক্ররেখা যার এই বরাবর দেয়া আছে 60 ডিগ্রি সেলসিয়াস আর এই বরাবর দেয়া ছিল কত 165 ডিগ্রি সেলসিয়াস। এই অক্ষ বরাবর তাপমাত্রা, এই অক্ষ বরাবর সময়, তাপমাত্রা। দেখো এই হচ্ছে আমাদের উদ্দীপক এ বি সি ডি ই এফ, এটা দেয়া আছে। উঠাও তাদের উঠাও। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। কি লাগবে? নাও লাগবে, পেন্সিল আছে, কার লাগবে? তাদের উঠাও। কে জানি ভর্তি ফর্ম জমা দিছো আজকে? আমি জিজ্ঞেস করতেছি কি, অনেক দেখলাম আমি কার কনসেপ্ট লাগতে পারে। তোমাদের কি একটু বেশি লম্বা না মিডিয়াম সাইজ? অনেকে আছে না একদম যুব বড়, বেশি লম্বা। এরপরও কারো সাইজ না মিললে চেঞ্জ করে নিও। মোবাইল এখন গ নাম্বার, মানে তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি উঠো। সাইজের সমস্যা থাকে ছোট বড়, পরের দিন এসে চেঞ্জ করে কথাও না লেখো। এরপর লেখো হচ্ছে গ নাম্বার দিয়ে লেখো চিত্রে, লেখো চিত্রে বিসি, লেখো চিত্রে বিসি এবং ডি, বিসি এবং ডিই আনুভূমিক সরলরেখা কেন? বিসি এবং ডি আনুভূমিক সরলরেখা কেন? চিত্রে বিসি এবং ডি
আনুভূমিক সরলরেখা কেন? চিত্রে বিসি এবং ডি আনুভূমিক সরলরেখা কেন? এরপর লেখো ঘ নাম্বার উদ্দীপকের জেড পদার্থের পরিবর্তে যদি কার্বন ডাইঅক্সাইড মানে CO2 ব্র্যাকেটে লিখবা S, CO2 ব্র্যাকেটে লিখবা হচ্ছে S, নেওয়া হতো, তবে তাপীয় বক্ররেখার কিরূপ পরিবর্তন ঘটতো? এবার আমরা দেখি, দেখো এখানে আমাদের কি কি বলছে ভালো করে খেয়াল করো। এখানে আমাদের বলছে বিসি রেখা ডি রেখা দুইটা অনুভূমিক কেন? অনুভূমিক মানে কি ভূমি বরাবর, এটা ভূমি, এটা কি লম্ব। তো এই যে বিসি রেখা এটা এটার সাথে সমান্তরাল, আবার এটাও এরকম সমান্তরাল, এরকম কেন? এর কারণটা হচ্ছে কি, দেখো বিসি কি, তাহলে আমরা বলছিলাম এই অংশের তুমি উদ্দীপকে লিখো না, এটা কি কঠিন, এটা তরল, এটা কি বায়বীয়। তার মানে এইখানে এটা কি, এখানে কি আছে কঠিন তরল, মানে বি বিন্দুতে হচ্ছে এটা গলতে শুরু করে, তার মানে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি গলনাঙ্ক, এবং এখানে হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কঠিন, আর এখানে কি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি তরল, অর্থাৎ এই অংশে কি এটা সুপ্ত তাপ হিসাবে কাজ করে। মনে আছে যে গলনের সুপ্ত তাপ, আর এটা কি আমাদের ডি অংশ কি তরল আর বায়বীয়, এটা কি আমাদের বাষ্পীভবনের সুপ্ত তাপ হিসাবে কাজ করে। বুঝছি আমরা? তুমি হচ্ছে আগামী ক্লাস থেকে সব বুঝতে পারবে, আজকে তোমার কাজ হচ্ছে পরিচিতি বলবার লাগে, ঠিক আছে? বুঝছি আমরা? এখন বলতে পারো স্যার বুঝছি, লিখবো কিভাবে? বাংলা লেখা আমি দিয়ে দিব, আগে দেখো তুমি বুঝো কিনা, কারণ পুরো অ্যান্সার বাংলা লেখা, বাসায় বসে বাংলা লিখবে। বুঝছো কথাগুলো? ঘ নম্বরে কি বলছে দেখো, ঘ নম্বরে বলছে এইটা না হয়ে যদি কঠিন কার্বন ডাইঅক্সাইড হইতো, মানে কার্বন ডাইঅক্সাইড ব্র্যাকেটে ছিল S, সলিড কার্বন ডাইঅক্সাইড হইতো, তখন কি ঘটতো দেখো তো। এই কঠিন কার্বন ডাইঅক্সাইড কি পদার্থ? ঊর্ধ্বপাতিত পদার্থ না? মানে কার্বন ডাইঅক্সাইডে কি ঘটে? ঊর্ধ্বপাতন ঘটে, মানে কঠিন থেকে সরাসরি কি হয়? বাষ্প হয়। তখন হচ্ছে এরকম হইতো না, লেখো চিত্র দেখো তো, এই মানে এইখানে কঠিন, এখানে কি বায়বীয়। তখন আমাদের প্রথমে আগে লেখা লাগতো যে লেখচিত্র এটা আঁকতাম, আমরা বলতাম এটা হচ্ছে সাধারণ পদার্থের তিনটা অবস্থায় পাই, কঠিন, তরল, বায়বীয়। এরপরে আমরা লিখবো যে এর পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হলে তখন কি হতো? কার্বন ডাইঅক্সাইড ঊর্ধ্বপাতিত পদার্থ, কারণ কার্বন ডাইঅক্সাইডকে তাপ দিলে এটি কঠিন অবস্থা থেকে সরাসরি বায়বীয় অবস্থায় রূপান্তরিত হয়। তো তখন এটা লেখচিত্র আঁকতাম, এরপর লাস্টে আমরা বলতাম এই ক্ষেত্রে আমরা কি পাইতাম না, এর তরল অবস্থা পেতাম। বুঝছি আমরা ব্যাখ্যা? আমি বলতো কিভাবে লিখবা সেটা দায়িত্ব আমার, সেটা আমি তোমার গ্রুপে তো অ্যাড আসছো সবাই, তাহলে হবে। দেখো বুঝছি আমরা। এর পরের সিকিউ লেখো, যেগুলো লিখতেছো সবগুলো সিকিউ ইম্পর্টেন্ট। দেখো আমরা লিখি হচ্ছে পরের সিকিউতে
পরের সিকিউতে হচ্ছে আমরা উদ্দীপক লিখে আমরা উদ্দীপক লিখলাম, এখানে ছিল 2000 ডিগ্রি সেলসিয়াস সিকিউ। পরের নাম্বার দিয়ে লেখো, সিকিউ নাম্বার দিয়ে লেখো। পরে মনে করো আগেরটা যদি 1 নাম্বার দাও, এটা 2 নাম্বার দাও। পরে যখন লিখবা অ্যানসার লিখবা তখন লিখবে একের উত্তর, দুইয়ের উত্তর এভাবে লিখবে, বুঝছো? এরপর হচ্ছে আমরা লিখি এই বরাবর লিখলাম 1465 ডিগ্রি সেলসিয়াস। এই বরাবর লিখলাম 801 ডিগ্রি সেলসিয়াস। স্যার আপনি করতে কি খাবার দিতে 500 ডিগ্রি সেলসিয়াস, এ হচ্ছে 0। এবার হচ্ছে আমরা লিখি এ বি সি ডি, এরপর লিখলাম হচ্ছে ই এফ। এখানে একটা বিন্দু দিচ্ছি, মনে করি এটা এল আর এটা হচ্ছে কে। এই হচ্ছে টোটাল, এটা দেয়া আছে। দেখো এটা উদ্দীপক। স্যার এই ব্যাচটা কালকে থেকে ফিজিক্স শুরু করবে। লিখছো তাড়াতাড়ি বল। কারো যদি জার্সির সাইজ ছোট বড় লাগে চেঞ্জ করে নিও, আমি অনুমান করে তোমাদের দেখে দিতেছি। আমি তো জানি না কে শর্ট করো কে যুদ্ধ করো। বুঝতে লেখা হয়েছে? আর জানি কি ছিল এখানে? তোমাকে এল সাইজ দেবো না এল সাইজ দেবো? উঠানো ছোট বড় লাগলে চেঞ্জ করে নিই। আর তো কেউ নাই আজকে ভর্তি হয়েছ?
লেখো, এটা লেখার পর গ নাম্বার দিয়ে লেখো উদ্দীপকের, লেখো উদ্দীপকের বি বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত, বি বাংলাদেশ, উদ্দীপকের বি বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত তাপমাত্রার সাথে বস্তুর অবস্থার পরিবর্তন ব্যাখ্যা করো। তাপমাত্রার সাথে বস্তুর অবস্থার পরিবর্তন ব্যাখ্যা করো। এরপর লেখো এ এল কমা দিয়ে লিখবা এ কমা এল, হ্যাঁ ঘ নাম্বার এ কমা এল এবং কে বস্তুর তাপমাত্রার সাথে আন্তঃআণবিক শক্তির পরিবর্তন বিশ্লেষণ করো। তাপমাত্রার সাথে আন্তঃআণবিক শক্তির পরিবর্তন বিশ্লেষণ করো। আপনি কি একটু আগে এসে কথা বলে গেছিলেন? না, এখন মুসলিম মনে হয় আরো একজন গার্জেন একটু আগে আসছে, বললো যে স্যার 12টা পাঠাই দিচ্ছে এখন থেকে শুনে। লিখছি আমরা পরিবর্তন ব্যাখ্যা করো। এরপর আমরা ঘ নাম্বার লিখছো এ এল ও কে বস্তুর তাপমাত্রার সাথে আন্তঃআণবিক শক্তির পরিবর্তন বিশ্লেষণ করো। যেমন আজকে 9টায় পড়ানো শুরু করছি না, শেষ হইতে 9টা বাজে, প্রতি ঘন্টায় ব্যাস। সকালে মনে 1 গ্লাস পানি খেয়েছিলাম, আমি চিন্তা করতেছি যে দুপুরে কখন, সকালে নাস্তা বলতে 1 গ্লাস পানি খেয়েছি, আমি চিন্তা করতেছি কখন যে খাবো এটা নিজেও জানি না, সময় নেই। দেখো যে তোমরা যখন এসে দাঁড়াইছিলে, দেখো তোমাদের ছুটি দেওয়ার আগে ওরা আরো দূর বসে দাঁড়াইছে, যে একটা সময় তোর বন্দেরই বেশ। দেখো এখানে আমাদের হচ্ছে গ নাম্বারে কি বলছে, বি থেকে কোন বিন্দু, ই বিন্দু পর্যন্ত হচ্ছে, এই যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত অবস্থার পরিবর্তন। তুমি নরমালি দেখো এখানে এ থেকে বি কি ছিল, কঠিন, সরি বায়বীয়, এটা ছিল তরল, আর এটা কি কঠিন। তো এখন বি থেকে সি, তার মানে বি বিন্দু হচ্ছে কি তোমার বায়বীয় থেকে তরল হওয়া শুরু হয়, এটা কি স্ফুটনাঙ্ক, বুঝছি আমরা। তো বি থেকে সি এখানে হচ্ছে কি সুপ্ত তাপ, মানে বায়বীয় পদার্থ ধীরে ধীরে কি হয়েছে, তরলে পরিণত হয়েছে, এটা হচ্ছে উল্টা লেখচিত্র, মানে বায়বীয় থেকে কি কঠিন, আর আগেরটা ছিল কঠিন থেকে বায়বীয়, বুঝছি আমরা। তার মানে এই অংশে বায়বীয় থাকে, তরলও থাকে, এই অংশে পুরোটাই কি তরল, আর এই অংশে কি তোমার ডি বিন্দু হচ্ছে গলনাঙ্ক, এই অংশ হচ্ছে তরল, আর এই বিন্দুতে কি হয়েছে তোমার কঠিন। এই একটুকু অংশের ব্যাখ্যায় যেগুলোই আমরা লিখবো বাংলায়, তুমি বুঝছো কিনা আগে একটু আমার এনশিওর করো। বাংলা কি লিখবো সেটা তো বললাম, যে বাংলা লেখা না, বললাম তুমি লিখলা, একটা অ্যান্সার লিখতে লিখতে দেখা যাবে যে আর সলভ করতে পারিনি, বুঝছি আমরা। বাট যদি খাতায় লিখে না রাখো, পরে ছবি দেওয়ার পর, তাহলে হচ্ছে ঝামেলা। পরীক্ষার আগের রাতে তখন অ্যান্সার বুঝবো, স্যার আমার কাছে অ্যান্সার নাই, কোশ্চেন আছে। এরপর আমরা দেখি খ নম্বরে বলছে এ বিন্দুতে এটা কি পদার্থ, বায়বীয়। আর এটা কোন বিন্দু বলছে, এল বিন্দুতে কি অবস্থায় আছে, তরল, মানে তরল থেকে এখনো কি হয় নাই, কঠিন হয় নাই, এই হচ্ছে তরল। আর এই কে বিন্দুতে কি অবস্থায় আছে, কঠিন, মানে বায়বীয়, তরল, কঠিন, এদের অবস্থার তুলনা করতে বলছে। অবস্থার তুলনা বলতে এদের আন্তঃআণবিক আকর্ষণ কার বেশি, আকর্ষণ চাইছে না দূরত্ব, আকর্ষণ,
আন্তঃআণবিক আকর্ষণ শক্তি আমাদের একদমই কেমিস্ট্রির ফার্স্ট ক্লাসে আমরা একটা শকের মতো আঁকছিলাম, কার বেশি কার কম। তো আন্তঃআণবিক আকর্ষণ কার বেশি, যখন কণাগুলো যে ভৌত অবস্থায় কণাগুলো পরস্পরের কাছাকাছি থাকে তখন আকর্ষণ কি হয়, বেশি হয়। কারণ আমরা বাংলায় তো যে এর আগেও বলছিলাম প্রবাদ বাক্য জানি যে চোখের আড়াল তো মনের আড়াল, মানে দূরে চলে গেলে আকর্ষণ কমে যায়। তো এখানে হচ্ছে যদি কাছাকাছি থাকে তাহলে আকর্ষণ কি হবে, স্বাভাবিকভাবে বেশি হবে। তো এখন কাছাকাছি থাকে কোথায়, কঠিন পদার্থে। কঠিন পদার্থে কণাসমূহ কাছাকাছি অবস্থান করে, এদের আন্তঃকণা আকর্ষণ শক্তির মান বেশি। তাই মানে কি এবি হচ্ছে কঠিন, মানে এটা সবচেয়ে বেশি, এটা তরল, এটার একটু কম, আর এটার কি একেবারে কম। মানে বায়বীয় অবস্থায় কণাসমূহ পরস্পর তো অনেক দূরে থাকে, এদের আন্তঃআণবিক দূরত্ব বেশি, দূরত্ব বেশি হয় আকর্ষণ কি হয়, কমে যায়। বুঝছি আমরা, ক্লিয়ার? পরের সিগুলো হতে হবে অ্যানসার। অ্যানসার হচ্ছে গ্রুপের পর্দায় দেখবা। হ্যাঁ, পরের সিগুলো লেখো। পরের সিকিউ লেখি হচ্ছে মোম প্লাস অক্সিজেন A প্লাস B প্লাস শক্তি। নাম্বার 2 হাইড্রোজেন প্লাস অক্সিজেন B প্লাস শক্তি। এই হচ্ছে দ্বিগুণ। লেখা শেষ হলে এরপরে হচ্ছে তুমি লেখো গ নাম্বার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি যৌগের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি যৌগের ভৌত অবস্থার পরিবর্তন কিরূপ ঘটবে। তিনজনের পেন্সিল হচ্ছে একই, তোমরা থেকে লিখতেছো ইকোনি একই, কোন জিনিস করবে না দেখতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি যৌগের ভৌত অবস্থার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি যৌগের ভৌত অবস্থার পরিবর্তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি যৌগের ভৌত অবস্থার পরিবর্তন ব্যাখ্যা করো। স্কুল না একটা 30 বা দুইটা দিই, আমি এখন জানা দেবো বুঝতে যাবো কেন। লেখো এরপর লেখি ঘ নাম্বার দিয়ে লেখো এক নং এ এখন তো ঝামেলা নাই, আমরা তো ফিজিক্সের এক ধরবো আগে, তোমার পুরোটাই লাগবে, ওদেরও এক ধরবো, ওই গাছও একই ধরবো।
দেখো তোমরা আমাদের থেকে দুটো ক্লাস পিছাইছো আর কি যে আমরা এই যে কেমিস্ট্রি পড়ছি লেখো আমরা লিখি হচ্ছে 1 নং এ ভৌত ও রাসায়নিক 1 নং এ ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটলে 1 নং এ ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটলে 2 নং এ শুধু রাসায়নিক পরিবর্তন হয় 2 নং এ শুধু রাসায়নিক পরিবর্তন হয় 2 নং এ শুধু রাসায়নিক পরিবর্তন হয় বিশ্লেষণ করে 2 নং এ শুধু রাসায়নিক পরিবর্তন হয় বিশ্লেষণ করে 2 নং এ শুধু রাসায়নিক পরিবর্তন হয় বিশ্লেষণ করে লিখছি আমরা এটা লেখার পর আমরা যদি এবার দেখি খেয়াল করো এখানে বিক্রিয়া দুইটা কি এই দুইটার মধ্যে দেখো একটা জিনিস কমন আছে কিন্তু তার মানে আর যাই হোক এই বিক্রিয়ায় যা হবে বি উপরের বিক্রিয়ায় বি ওইটাই হবে তার মানে এখন আমরা যদি 2 নং বিক্রিয়াটা আগে ফিল আপ করি আগে দেখো তুমি পরে তোমার তো লেখালেখি কিছু নাই লিখবাই বা কেন আছে দেখো তখন এদের হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হয় একদম জাতীয় বিক্রিয়া 789 পড়ছো H2O পানি এই হচ্ছে H2O যদি আমরা সমতা করি এখানে অক্সিজেন কয়টা এখানে আছে কয়টা অক্সিজেন হাইড্রোজেন কয়টা হইছে তো এখন এটা উৎপন্ন হইছে H2O এই দুইটা যেহেতু গ্যাস তাহলে এটাও কি গ্যাস বা গ্যাস হোক বা লিকুইড হোক লেখা লাগবে না এটা উৎপন্ন হইছে এখন তার মানে এটা কি যৌগ আমাদের বি যৌগ তার মানে এটা কি আমাদের H2O মানে হচ্ছে উৎপাদে আর যাই হোক বি যৌগ কি আমাদের H2O আর এটা হচ্ছে যে মোমের দহন করছিলাম আমরা মোম প্লাস অক্সিজেন মোমের দহন বিক্রিয়া দেখবা যারা ক্লাস পেছে খাতায় লেখা আছে যে মোমের মধ্যে কি ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন দুইটাই ঘটে যে কিছু পরিমাণ মোম গলে থেকে যায় যেটা কি পরিবর্তন ভৌত পরিবর্তন আর যেগুলো উড়ে চলে গেছে ওগুলো কি পরিবর্তন আর এইখানে ফেরা বিক্রিয়া করে এটা হইছে এটা শুধুমাত্র কি পরিবর্তন এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন বুঝছি আমরা এটাই বলা হইছে কারণ কি এটা আমরা জি লিখলাম গ্যাস সবার ভৌত অবস্থা কি একই না যে কারণে এই ক্ষেত্রে কি হয় না ভৌত পরিবর্তন হয় না কোন পরিবর্তন হইছে শুধুমাত্র রাসায়নিক পরিবর্তন আমাদের ঘ নম্বরের কোশ্চেন এইটাই দেখো মোমের দহনে এখানে কি উৎপন্ন হয়েছিল কার্বন ডাই অক্সাইড গ্যাস প্লাস শক্তি শক্তি মানে কি উৎপন্ন হয়েছিল তাপ প্লাস কি আলো বুঝছি আমরা তার মানে কি দেখো মোমের দহনে দুই ধরনের পরিবর্তন ঘটে আর এই বিক্রিয়ায় কি শুধুমাত্র ভৌত পরিবর্তন ঘটছে ক্লিয়ার এগুলোই আমাদের ভৌত পরিবর্তন কাকে বলে রাসায়নিক পরিবর্তন কাকে বলে লেখা ব্যাখ্যা সহ এগুলোই লেখা লাগবে বুঝছি আমরা এরপরে হচ্ছে আমরা লিখে নেক্সট হচ্ছে আমরা লিখে দেখো এরপর এই ক্ষেত্রে আমাদের যেটা হয় আমাদের আরেকটা হচ্ছে এরকম ছিল গ নাম্বার কোশ্চেন কি ছিল বিযৌগ কি পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বা বরফ এটারে কি করব 0 ডিগ্রি বরফ থেকে জলীয় বাষ্প পর্যন্ত নিয়ে দেখাবো যে পানির লেখচিত্র বুঝছি কোনটা যে বরফ থেকে 0 ডিগ্রি বরফ থেকে গেলে কি রকম কি হয় এটা লেখচিত্র আমাদের দেখাতে পারবো না আমরা হ্যাঁ এরপরের সেটা কি জলীয় বাষ্প থেকে বরফ পর্যন্ত দেখাতে হবে 0 ডিগ্রি সেলসিয়াসে কি থাকে বরফ থাকে বরফ থেকে জলীয় বাষ্প দেখো এরপর বি বলছে ভিডিও বলছে আচ্ছা ভিডিও বি হ্যাঁ দুটোতে একই যৌগ দুটোতে একই হবে যৌগ এখন দেখো পরের যৌগ লেখার আগে আমরা কিছু যৌগের সংকেত লিখে পরের উদ্দীপক লেখার আগে লেখা হচ্ছে তুমি এরকম লেখো এগুলোর অ্যানসার তোমরা লিখবে এগুলো তুমি সিকিউ 1 2 3 দিয়ে লিখছো না আমরা ওইভাবে নাম্বার দিয়ে অ্যানসার লিখবো তুমি লেখো কতিপয় যৌগের সংকেত কতিপয় যৌগের সংকেত
চুনা পাথর, ইউরিয়া, ক্লোরোফর্ম, চুনা পাথর, ইউরিয়া, ক্লোরোফর্ম। মোবাইল কি এখনো বাচ্চা আছে, বন্ধ হয় নাই? অ্যাসিটিলিন, লেখো তাড়াতাড়ি লেখো। এরপর লেখো হচ্ছে ডাইক্লোরোমিথেন, এরপর লেখো ব্লিচিং পাউডার। একদম বসে থাকলে কেমন দেখো না? থার্ডটা কি? হুম, তৃতীয় নাম্বারটা কি? ক্লোরোফর্ম, ব্লিচিং পাউডার, এরপর আমরা লিখলাম হচ্ছে ফিটকিরি। একদম বসে থাকলে খারাপ দেখা যায়, এটা লেখো। স্যার 4 নাম্বারটা কি লিখছে? অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন, পরেরটা ডাইক্লোরোমিথেন, এরপরটা ব্লিচিং পাউডার, এরপরটা ফিটকিরি। এটা কি আলাদা করে লিখবো নাকি হ্যাঁ, এই যে যতগুলো দিবেন আলাদা করে লিখবো নাকি হ্যাঁ, লিখছি আমরা। এখন এদের সংকেত কি দেখো। চুনা পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে চুনা পাথর। এই চুনা পাথরের হিস্টোরি আছে। হিস্টোরি বলতে কি, আমি মাস্টার্সে মনে করি তখন বাড়িতে গেছি, তখন পাশের বাসায় গ্রামের পাশের বাসায় হচ্ছে শুনতেছি পড়তেছে জোরে জোরে, গ্রামের স্কুলে জোরে জোরে পড়তেছে কে করছি। তো আমি জানলাতে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে কি পরীক্ষা চলে। হ্যাঁ, কি পরীক্ষা? পরে বললো কাকা আমার তো রসায়ন পরীক্ষা। আমি মাস্টার্সে পড়তেছি কে করছি, তো আমি জীবনে শুই নেই কোনো কিছু। তো পরে আমি নাইমা 2 তলাতে নাইমা ওদের বাসায় গেলাম, যে দেখে কি পড়ে। যা দেখে পড়তেছে যে ক্যালসিয়াম কার্বনেট। স্কুলে স্যারা বলছে এটা হচ্ছে কে করছি। এই হচ্ছে কে করছি না, কারণ আছে। কারণ কি, আমাদের ওই স্কুলে হচ্ছে সায়েন্সের টিচারই নেই। কারণ যখন যে পারে কমার্সের সে পড়ে। স্যার আমি যাতে বুঝতে কাপড়। হ্যাঁ, দেখো তো এখন চুনা পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ইউরিয়া হচ্ছে NH2 CONH2, এগুলো কিন্তু মাইনাস চিহ্ন না, এগুলো বন্ধন চিহ্ন। এটা ইউরিয়া। ক্লোরোফর্ম হচ্ছে CaCl3, যেটা দিয়ে অজ্ঞান করে ক্লোরোফর্ম। অ্যাসিটিলিন C2H2, ডাইক্লোরোমিথেন CH2Cl2, ফিটকিরি K2SO4 Al2SO4 মাঝখানে কিন্তু ডট ডট দেয়া আছে, পুরাটা একটা যৌগ, 24 অণু পানি। ফিটকিরি তোমরা দেখছো না, পরিষ্কার করার জন্য দেয়, পানিতে দেয় অনেক সময়। বা তোমরা তো সেলের আরো বেশি দেবে, সেলুনে থাকে তাল মিশ্রির মতো সাদা যেটা খন্ড কাইটা গেলি ঘষা দেয়, ফিটকিরি। দেখো, আর ব্লিচিং পাউডার হচ্ছে, এটা মনে রাখার সিস্টেম বলে দিছিলাম, অনেকে জানো। যেমন দেখো, এটা হচ্ছে তোমার রুম, তোমার বাসার রুম। এখন তুমি যা দেখলা, তোমার রুমের মধ্যে সব জামা কাপড় সব আলোজলো কেউ করে ফেলছে, অথবা তোমার ছোট ভাই বা বোন বা কোন আত্মীয় আছে, ছোট কেউ আছে পিচ্ছি, আর তুমি আইসা তোমার দেখে মেজাজ খারাপ হয়ে গেছে, তুমি তোমার মারে ডাক দিয়ে জিজ্ঞেস করলা যে কে ছিল, যে কে ছিল। হ্যাঁ, আর সে মনে করো পিচ্চিরে দেখাই দিছে রুমের মধ্যে যে ও ছিল, এই হচ্ছে ও ছিল রুমের মধ্যে।
এটা হচ্ছে ব্লিচিং পাউডার, দেখো কে ছিল ও ছিল, হ্যাঁ। এটার নাম হচ্ছে, মানে ব্লিচিং পাউডার তো বাণিজ্যিক নাম, রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, এগুলো লিখছি আমরা যৌগগুলো, আরো অনেক যৌগ আমরা পাবো, হ্যাঁ। এগুলো লেখার পর ক্লোরো হাইপোক্লোরাইড। এখন আমরা একটা সিকিউ লিখি। উদ্দীপকে আমরা কয়েকটা যৌগ লিখি, দেখো রোমান 1 দিয়ে লিখি হচ্ছে ক্লোরোফর্ম, কোনটা আগে পরে ছিল আমি জানি না, আমি লিখি। রোমান 2 দিয়ে লিখলাম ইউরিয়া। রোমান 3 দিয়ে লিখলাম অ্যাসিটিলিন। দেখো তাড়াতাড়ি লেখো, রোমান 4 দিয়ে লিখলাম, হ্যাঁ। এই উদ্দীপকে এই 4টা যৌগ দেয়া আছে, উদ্দীপকে 4টা যৌগ দেয়া আছে। উদ্দীপকে 4টা যৌগ দেয়া আছে। বুঝছো? উদ্দীপকে 4টা যৌগ দেয়া আছে। এরপরে লেখো গ নাম্বার, কি ছিল গ নাম্বার? 3 নং পদার্থটি গলনাঙ্ক প্রক্রিয়া বর্ণনা করো। লেখো 2 নং, নির্ণয়ের প্রক্রিয়া বর্ণনা করো। তোমরা লেখো 2 নং পদার্থটির, 2 নং পদার্থটির গলনাঙ্ক নির্ণয়ের প্রক্রিয়া বর্ণনা করো। এগুলাই কেন করে দিচ্ছে, এগুলো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কারণে। নাহলে অন্য সিকিউ করান দিত, দেখো এই কটা সিকিউ করলে এটাই লাস্ট, এই 4টা গুলো তুমি সব সিকিউ করবে। আর আগে একটা সিকিউ করেছিলাম। দেখো 2 নং পদার্থটির গলনাঙ্ক নির্ণয়ের প্রক্রিয়া মানে কি, ইউরিয়ার, তবে তুমি এটা অবজেক্টিভে দাও, ইউরিয়ার গলনাঙ্ক কত? ইউরিয়ার গলনাঙ্ক 133 ডিগ্রি সেলসিয়াস, এটাতে মুখস্থ থাকে। ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস, ইউরিয়ার গলনাঙ্ক, হ্যাঁ। এরপর লেখো ঘ নাম্বার, গ নাম্বার হচ্ছে 3 নং পদার্থটির, 2 নং পদার্থটির গলনাঙ্ক নির্ণয়ের প্রক্রিয়া ব্যাখ্যা করো। এটা ছিল গয়। আর ঘ নাম্বার দিয়ে লিখবা, ঘ নাম্বার অফ হয়ে গেলে 4 শেষ হয়ে গেছে, 10% না, তাহলে সমস্যা নেই, তাহলে হয়ে যাবে। লেখো ঘ নাম্বার দিয়ে লেখো, উদ্দীপকের পদার্থগুলোর মধ্যে কোনটির, তোমার লেখা লাগবে না ওইটাই কিন্তু, এটা বাংলা লেখা, গলনাঙ্কটা লিখে। কোনটির গণনা লিখে রাখতেছো মানে তার মানে তুমি এগুলো অ্যান্সার উঠাও নাই খাতায়, এগুলো অ্যান্সার লিখছো না, হ্যাঁ অ্যান্সার গুলো উঠাও কিন্তু। বলে বলছিলাম ইউরিয়ার গলনাঙ্ক, কিন্তু পরে তুলতে বলেছি। না বলে এগুলো অ্যান্সার আমি দিয়ে দিছি, সেই অ্যান্সার লিখে দিতে। আর লিখতে কষ্ট হলে প্রিন্ট করে বের করে দিতে, আমাদের কোথায় দাও? না দিয়ে দিব না। লেখো পদার্থগুলোর মধ্যে কোনটির ব্যাপন হার অথবা নিঃসরণ, কোনটির ব্যাপন হার অথবা নিঃসরণ বেশি ঘটবে? পদার্থগুলোর মধ্যে কোনটির ব্যাপন হার অথবা নিঃসরণ বেশি ঘটবে? পদার্থগুলোর মধ্যে কোনটির ব্যাপন হার বা নিঃসরণ বেশি ঘটবে? লিখছো? বিশ্লেষণ করো। এবার দেখো গ নাম্বার হচ্ছে গলনাঙ্ক নির্ণয়ের প্রক্রিয়া, মানে একদম নরমাল লেখা, মানে কিভাবে কঠিন থেকে কি করবা, তরল করবা, এটা ছবি দিয়ে দিলেই পেরে যাবা। আর ঘ নাম্বারে কি করা লাগবে, দেখো এই 4টার মধ্যে কার ব্যাপন হার বেশি। আমরা এরকম পড়ছিলাম, যার আণবিক ভর যত কম তার ব্যাপন হার কি তত বেশি, আমরা পড়ছি না? তো লেখো
আগে ঘ নাম্বার লেখো। ঘ নাম্বার লিখবা, লেখা লাগবে না। এটাও তো ছবি দিয়ে দিব না, আগে দেখো। এটা দেখো এই লেখাই লিখবে না, থাক দেখো। পরে মাঝখান দিয়ে একটা লিখলে আগের গুলো লিখবে কিনা দেখো। যেমন ক্লোরোফর্ম ছিল CH_CL3, কি করবে? এটা আণবিক ভর বের করলা M1 দিয়া। এটার আণবিক ভর বের করলা M2, এই যে সংকেত আমরা আগেই লিখে দিছি এই কারণে। এটার বের করলা, এটার বের করলা। আণবিক ভর আমরা বের করতে পারি না? পারমাণবিক ভর দিয়ে আণবিক ভর বের করে। এই সবগুলার আণবিক ভর যদি তুমি বসায় মানে বের করো, এরপর দেখবা যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, বা তার নিঃসরণ বেশি হবে, বা সে পরিবেশে সবার আগে ছড়িয়ে পড়বে। বুঝছেন না কোশ্চেন আনসার গুলো? হ্যাঁ, তো এই সবগুলোর অ্যান্সার আমি দিয়ে দিব। এই হচ্ছে আমাদের টোটাল চ্যাপ্টার। আণবিক ভর হচ্ছে যেমন এই কার্বন, এখানে কার্বন একটা, হাইড্রোজেন একটা, ক্লোরিন কয়টা? 3টা। কার্বনের পারমাণবিক ভর 12, পারমাণবিক ভর মুখস্থ থাকা লাগবে। হাইড্রোজেন কয়টা আছে? একটা, 1। ক্লোরিন কয়টা? 3টা, মানে 35.5। ক্লোরিনের কয় পিস আছে? 3 পিস ইনটু 3। বুঝছি আমরা? মানে আগে দেখবা টোটাল কি কি মৌল আছে। যেমন এই যে এটা দেখো, এখানে নাইট্রোজেন কয়টা? এই একটা টোটাল কয়টা? আগে তুমি আলাদা রাফে লিখে নিবা। নাইট্রোজেন আছে 2 পিস, হাইড্রোজেন 2টা, আর এই 2টা 4টা। হাইড্রোজেন আছে 4 পিস, আর কার্বন 1 পিস, অক্সিজেন 1 পিস। এরা আছে নাকি? আণবিক ভর যখন বের করবা, নাইট্রোজেনের তো 14 ইনটু 2 প্লাস হাইড্রোজেনের 1 ইনটু 4, কার্বন তো একটা 12 ইনটু 1 প্লাস 16 ইনটু 1। এগুলো যা আসে এটা আণবিক ভর। যা আসে বলতে আজও 60 আসবে, এটা হচ্ছে আণবিক ভর। বুঝছি আমরা? তো তখন হচ্ছে এইভাবে সবগুলো আণবিক ভর বের করবা, যার ভর কম তার কি ব্যাপন হার বেশি। বুঝছি আমরা? কোনটা কয় পিস আছে? পটাশিয়াম কয়টা? 2টা। সালফার এখানে কয়টা? 3টা, আর এই একটা সালফার 4টা। অক্সিজেন 3 4 12, আর এই 4 16, আর এইখানে যে 24টা অক্সিজেন আছে। 16 আর 24 কত? 40টা অক্সিজেন। অ্যালুমিনিয়াম 2টা, হাইড্রোজেন 24 গুণ 48টা। টোটাল এটার আণবিক ভর বাসে বের করে চেক করে দেখবা যে 948 আসে কিনা। মানে আমি বইলা দেওয়া তো জামেল হইছে, আমি তো বেরি করবার আছে 948 করছিল। আচ্ছা, তোমাদের তো করাইছিল, তো বের করে দিয়েছে। বুঝছি আমরা? কালকে থেকে আমরা ফিজিক্সের খাতা আনবার, এটার পরীক্ষা নিব। এটার ছবি আমি এখন দিয়ে দিচ্ছি, ডেট দিব না। কালকে হচ্ছে সবারই তো বন্ধ। কালকে তাহলে 2টায় আসো। কালকে বন্ধ দেখে দিচ্ছি। কালকে 2টায় আসো। ফিজিক্সের ফার্স্ট অধ্যায় পড়বো আমরা। কালকে 2টায় আসো।